মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং ফ্রম নাকো। আজকে আমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে নাকো থেকে। কালকে তো আমাদের দেখিয়েছিলাম, নাকোতে এসে পৌঁছেছিলাম রাত্রির বেলা। আর এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হোটেলের একদম টপ ফ্লোর, মানে ছাদে। আর চারপাশের ভিউটা শুধু দেখো, খুব সুন্দর লেভেলের ভিউ। এদিক থেকে সূর্যটা উঠেছে। কালকে ভেবেছিলাম এখান থেকে মিল্কি ওয়ে দেখা যাবে, বাট অতটা দেখা যায়নি কিছু সেরকম। আর এখান থেকে পুরো গ্রামটা কিন্তু দেখা যাচ্ছে, পুরো গ্রামটা খুবই সুন্দর লাগছে। বেসিক্যালি মানে রাতে আমরা সন্ধেবেলা করে যেখানে এসে পৌঁছেছি, সন্ধেবেলা অত সুন্দর ভিউ না দেখা গেল, পরের দিন সকালে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। আর একটা জিনিস, এখন আমরা যাব এই সামনেই নাকো লেক আছে, এখান থেকে দেখাও যাচ্ছে নাকো লেকটা। আমি যদি এখান থেকে দেখাই, ঠিক এইখানটা নাকো লেক আছে। তো নাকো লেকটা যাবো, সামনে থেকে একটু দেখবো, দেখে এখান থেকে বেরোবো। নাকো লেকটা এই কারণেই যাবো, নাকো লেকটা এখানকার মানে বেসিক্যালি চারপাশে যেহেতু পাহাড়, তার মাঝখানে একটাই লেক। তো এখানে সবাই লেকটাকে কিন্তু মানে পবিত্র মনে করে, সেই জন্য লেকে মানে স্নান ফান কেউ করতেও দেয় না, নিজেরাও করে না। তো সেই জন্য একবার সামনে গিয়ে জাস্ট দেখে আসবো। ছোটোই লেক, তাও একবার সামনে গিয়ে ভিজিট করাটা ইচ্ছা করছে, তাই দেখে আসবো। আশা করবো তোমাদেরও এলে এখানে নাকো লেকটা ভিজিট করে আসবো, ভালো লাগবে। তো চলো আপাতত লেকের সামনে যাওয়া যাক। তো এখন এখানে নাকোর ভিলেজে একটা টপে একখানা মন্দির টাইপের আছে, যেটা কিন্তু খুব পবিত্র। আর এখানে এটাকে বলা হয় যে এই মন্দিরটা নাকি পুরো গ্রামটাকে গার্ড করছে। তো ওটা অনেকটাই ওপরে আছে, তো ওটাতে এখন যাচ্ছি। প্রচুর উঁচু, প্রচুর উঁচু। এখন যদি দেখাই, এইখান থেকে আস্তে 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 হচ্ছে, এই হচ্ছে সাইডে লেক আছে। আর ওপরে গিয়ে তোমাদের দেখাতে পারবো দুটো জিনিস, একটা হচ্ছে মন্দির, আর একটা হচ্ছে এই ভিলেজটার ভিউটা। ওই মন্দিরটা থেকে ভিলেজটা পুরোটা দেখা যায়, পুরোটা। দেখ অলমোস্ট চলে এসেছি। এখানে লেখা আছে আই লাভ নাকো, এখানটাতেই আছে মন্দিরটা। তো চলো উপরে যাওয়া যাক। পাহাড়ে এলাম মানসিক হেলথ ঠিক করার জন্য। এসে এখন যে অবস্থা দেখছি, ফিজিক্যাল হেলথ তো খুব খারাপ আমাদের। মানে শহরের জলবায়ু আর খাবার খেয়ে যা অবস্থা, খুব অবস্থা খারাপ। রীতিমতো হাঁপাচ্ছি, শুধু আমি নয়, এই যে পিছনে আরেকজন তন্দুরুস্ত আদমি, সেও হাঁপাচ্ছে। আর এখনও টপটা তো দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এখান থেকেই পুরো ভিলেজ দেখা যাচ্ছে। টপটা হচ্ছে এখন এইখানে, এই যে এখন এইখানে টপ, মানে এইটা পুরোটা গেলে তবে একদম নাকোর টপে ওঠা যাবে। তো এতটা যখন এসছি, একদম টপে উঠেই যাব, কারণ এতটা কষ্ট করে এসছি ওইটুকুনি স্যাক্রিফাইস করার জন্য নয়। তো মোটামুটি অনেক কসরত করার পর উঠেছি, লাস্টে দম বেরিয়ে গেল। দেখুন ঢোকা যাবে কি কে জানে। এটা দিয়েই মনে হয় ঢুকতে হয়। আরে ভাই, দেখো শুধু জায়গাটা। এটা এই কারণেই আরও করা, যদি গ্রামে কোনো বিপদ আসে না, এইটা কিন্তু তখন ঘুরিয়ে বাজিয়ে দেওয়া হয়, তাতে পুরো গ্রাম কিন্তু সজাগ হয়ে যায় যে গ্রামে কোনো বিপদ এসছে। হ্যাঁ ঘন্টা আছে এখানে।
এটা ঘোরালে বাজবে, ঘুরিও না। তো এই ছিল এখানে টপটা, আর এখান থেকে পুরো গ্রামটা দেখা যায়। নাঙ্গো ভিলেজকে এখন বিদায় দিয়ে এগিয়ে চলছি আমরা তাবোর দিকে। আজকে তাবো হয়ে ধানকার হয়ে দেখি যদি সময় থাকে তাহলে কাজার দিকে চলে যাব, আর যদি দেখি অনেক লেট হয়ে গেল তাহলে তো ধানকারে স্টে করতে হবে। তো দেখা যাক, রাস্তা প্লাস ওয়েদার দুটোর ওপরই ডিপেন্ড করবে। সামনে শুধুমাত্র পাহাড়গুলো দেখে মানে কিছু জাস্ট বলতে ইচ্ছা করে না, শুধু মনে হয় চুপচাপ একদম দেখে যাই, আর তাই করছি বেসিক্যালি। মানে দার্জিলিং সিকিম তো ঘুরেছি, তার একরকম ভাইব, আর এর কিন্তু অন্য রকম, মানে এর পুরো ডিফারেন্ট একদম ভাইব এখানে। যারা যারা লাদাখ বা স্পিতি ঘুরতে আসে তারা একমাত্র বুঝতে পারবে এর ডিফারেন্সগুলো কীরকম। অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব। সামনে চলে এসছে ছোটোখাটো অফরোড, সঙ্গে ওয়াটার ক্রসিংও আছে। আরে ভাই যাক, জুতো ভেজে নি। ক্রস করে গেছি ছোট ওয়াটার ক্রসিং। রাস্তা এবার মোটামুটি হালকা হালকা ন্যারো হচ্ছে, এই যে এবার তো রাস্তাই নেই। আরে বাপরে, এরকম। আচ্ছা, এইখানটা তার মানে ল্যান্ডস্লাইড হয়, এটা বোঝাই যাচ্ছে নিচে দেখে। নিচে তাকাতেও অ্যাকচুয়ালি ভয় লাগছে, তাকালেই মোটামুটি হাড় হিম হয়ে যাচ্ছে। সামনের ভিউটা দেখো শুধু, ওফ, অসাধারণ অসাধারণ, মানে এত সুন্দর ভিউ, মানে কি বলবো। যারা ঘুরতে আসতে ভয় পাও না তাদেরকে বলবো এই জায়গাগুলো তোমরা বাইক নিয়ে এসো। বাইক নিয়ে ঘোরার যে একটা সুবিধা, বা এই যে একটা কি বলবো, এই যে এনজয়মেন্টগুলো, এগুলো কিন্তু ট্রাভেলারদের সাথে আসলে কিন্তু পাবে না। আর অনেকে আবার মনে করে এত টাকা দিয়ে ঘুরতে যাব কেন, তাদেরকে বলো ভাই, মানে টাকা জমিয়ে তো রাখে সবাই, কিন্তু জীবনে শখগুলো কতজন পূরণ করতে পারে। আমার যদি কথা বলো, আমার যদি ব্যাকগ্রাউন্ড শোনো না, তাহলে অবাক হয়ে যাবে আমি কি করে এইভাবে ঘুরতে এসেছি। ঠিক আছে, তো সেটা তো ট্রাভেল ব্লগে বলা যাবে না, না অন্য কোনো যদি অপশন থাকে সেখানে আমি শেয়ার করতে পারবো যে আমি কি ব্যাকগ্রাউন্ড থেকে বিলংস করি আর কি ধরনের কাজ করি, আমার মাসে ইনকাম কত। আমার এই ট্রিপে আগেও ব্লগে বলেছি, এই ট্রিপে যা খরচা হচ্ছে সেটা আমার জমাতে 4 থেকে 5 মাস সময় লেগেছে। কিভাবে জমিয়েছি, মোটামুটি রাত্রির 12টার আগে কখনো বাড়ি ফিরতাম না, এটা একটা ছোট মানে ক্লু দিয়ে রাখলাম। সকালে 7টা থেকে বেরোতাম, বিকেলে রাত্রির 12টা সাড়ে 12টা আগে বাড়ি ফিরতাম না। দুপুরের ঘুম, খাওয়া দাওয়া সমস্ত কিছু ভুলে কাজ করেছি একদম অন্ধের মতো, কারণ আমি টার্গেট একটাই ছিল যে স্পিতি ঘুরতে যাব। অনেকের লাদাখটা ড্রিম রাইড হয়, লাদাখটা অবশ্যই অনেকের ড্রিম রাইড, ম্যাক্সিমাম সব বাইকার্সের ক্ষেত্রে, কিন্তু আমার তার আগে স্পিতিটা ড্রিম রাইড। কারণ লাদাখ ঘুরতে যে খরচা আছে সেটা জমাতে অনেক দিন সময় লাগবে আমার, কিন্তু স্পিতি ঘুরতে যে খরচা আছে সেটা ঘুরতে তার থেকে একটুখানি কম সময় লাগবে। তাই আগে কম খরচার ড্রিমটাই কমপ্লিট করি, আস্তে আস্তে ওপরে উঠি, এই ভেবেই কিন্তু আমি স্পিতিটা ঘুরতে এসেছি। আর সত্যি কথা বলতে এখন মনে হচ্ছে যে ওই কদিন যে রাত দিন নষ্ট মানে এক করে যে খেটেছি না, সেটা সার্থক হলো, একদম সার্থক। কারণ এইসব ভিউ না, মানে পয়সা দিয়ে তোমরা কিনতে পারবে না, আর যাই করো। অনেকে বলে ভালোবাসা কেনা যায় পয়সা দিয়ে, হ্যাঁ এখনকার দিনে সময় যা, এখন ভালোবাসা অনেকে কেনা যায়, কিন্তু এই যে অ্যাচিভমেন্ট, এই যে ফিলিংস, এই যে ভিউ, এইগুলো কিন্তু পয়সা দিয়ে কিনতে পারবে না। এটা কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমি ওই জিনিসটা পয়সা দিয়ে কিনেছি।
কারণ আজকের দিনে পয়সা আছে মানে তোমার কাছে ভালোবাসা তোমার কাছে আসবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। অনেকে এটা ডিনাই করবে, বাট এটা একদম কঠিন বাস্তব। তোমার কাছে পয়সা নেই মানে তোমাকে কেউ পাত্তাও দেবে না। কিন্তু তুমি যখন বলবে এই এই কাজ করে তুমি এতগুলো জায়গা ঘুরেছো, তখন কিন্তু তোমাকে পাত্তা দিতে বাধ্য। আজকের দিনে দাঁড়িয়ে আমার ফ্যামিলির যত আত্মীয়রা আছে তাদেরকে আমি যখন বলি না যে আমি এই এই জায়গায় ঘুরে এসেছি, আবার আমার বাইক নিয়ে, স্যালুট করে আমাকে। আর এটাই আমার হচ্ছে স্যাটিসফ্যাকশন। কালকে যখন স্পিতির দিকে ঢুকছিলাম, তো দুজন ফরেনারের সাথে দেখা হয়েছিল, তো তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর একটা জিনিস দেখে নিজের সেলফ স্যাটিসফাইড হলাম। কি জিনিস? আমি 125cc নিয়ে এসেছি, আমিও স্পিতি আসতে পেরেছি। আমার সাথে যে আছে বাপ্পা, ওর 410 আছে, মানে হিমালয়ান, পুরনো হিমালয়ান BS4। ও এসছে বাপ্পা, মানে স্পিতি, ও এসছে স্পিতি। আর ফরেনার যে দুজন ছিলেন তাদের মধ্যে একজনের ইয়ামার 700cc একটা বাইক ছিল, তারাও কিন্তু স্পিতি ঘুরছে, প্লাস একজন BMW 1250, তো তারাও কিন্তু স্পিতি এসছে। তো এটা অনেকে ভয় পায় যে 125cc নিয়ে লং ট্যুরে যাওয়া যায় না, তাদেরকে বলবো চোখ বন্ধ করে চলে আসো, চোখ বন্ধ করে। একটাই ডিফারেন্স, একটা 1250cc-র গাড়ি পাহাড়ে ইজিলি প্যাচগুলো কার্ভগুলো উঠে যেতে পারবে। একটা 110cc 125cc গাড়ি জাস্ট তার থেকে 4-5 সেকেন্ড আসতে উঠবে, এর বাইরে কিচ্ছু হবে না। আমার সাথে বাপ্পা এসছে, ওর হিমালয়ান আছে 410cc, ও প্যাচগুলো যে স্মুথলি ঘুরছে, আমার হয়তো একটু টাইম লাগছে। ওর একটা প্যাচ ঘুরছে 25-30 স্পিডে, আমার সেটা 10-15 স্পিডে ঘুরছি, এর বাইরে আর কোনো মানে ডিফারেন্স নেই। এই রাস্তাটা এখন প্লেন রাস্তা, পাহাড়ের ওপরেই, এই রাস্তাটা আমিও চালাচ্ছি 50-60-এ, ও কিন্তু চালাচ্ছে 50-60-এ। তো এক্ষেত্রে বলবো শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে নিজের মানসিকতার, মানে নিজের কনফিডেন্স। তা আমি বলবো তোমরা নিজের কনফিডেন্স বাড়াও, নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ো, কারুর কথা শুনতে হবে না। তোমাকে অনেকে বলবে কিন্তু যখন বেরোবে যে এই বাইক নিয়ে পারবি না, ক্লাচ প্লেট জ্বলে যাবে, এই হবে ওই হবে, হ্যাঁ, মানে অনেক কিছু নেগেটিভ। কারণ মানে সমাজে আমাদের সমাজটা এখন এমনই হয়ে গেছে না, মানুষ মানুষকে নিচে নামাতে পছন্দ করে, ডমিনেট করতে। কিন্তু তুমি যদি তাদেরকে ইগনোর করে বেরিয়ে আসো না, দেখবে এক সময় তারাই গিয়ে কিন্তু তোমার সুনাম করছে। এটা আমি এই কারণেই বললাম, কারণ জিনিসটা আমার সাথে হয়েছে। আর শুধু এটা আমার সাথে নয়, যারা আজকে আমার মতো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তারা রিলেট করতে পারবে। তারা যদি ব্লগটা দেখে তারা অবশ্যই রিলেট করতে পারবে যে তারা যখন রাইড স্টার্ট করেছিল তখন কীরকম শুনতো আর এখন কীরকম, মানে ফ্যামিলির মানে চারপাশের লোকজনের থেকে কতটা আলাদা কথাবার্তা শোনে। তো এটাই হচ্ছে ব্যাপার, শুধু নিজের চিন্তা ভাবনাটাকে একটু চেঞ্জ করো আর বেরিয়ে পড়ো। হ্যাঁ, তবে এটা বলবো না যে যেরকম বাইক আছে বেরিয়ে পড়ো, সেরকম না। অনেকে আছে বাইক ঠিকঠাক মতো মেনটেনেন্স করায় না, তো সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি যদি আমার দেখো, আমার মিটার কনসোলটা দেখো, এই বাইকটা আমার 58,000 চলে গেছে। আমার স্পিতি রাইড কমপ্লিট হতে হতে কিন্তু এটা 60,000 চলে যাবে, ঠিক আছে? তো 60,000 বা 58,000 চলা একটা বাইক নিয়ে পাহাড়ে আসা মানে তাহলে বুঝতে পারছো বাইকটাকে কতটা যত্ন করতে হয়। বাইক যত্ন কখন করবে মানুষ? যখন সেটাকে সে ভালোবাসবে। আমি আমার এই বাইকটাকে ভীষণ ভালোবাসি, কারণ এই বাইকটাতে আমি যখন রাইড স্টার্ট করেছিলাম, এ আমাকে কি না কি জায়গায় ঘুরতে নিয়ে গেছে।
কোথায় দীঘা বলো, ঘাটশিলা বলো, দার্জিলিং বলো, সিকিম বলো, সব কিছু ঘুরেছি, সব কিছু, ইভেন কালিম্পং বলো, সব কিছু কিন্তু এই বাইকটা নিয়ে আমি ঘুরেছি। যারা আমার পুরনো ব্লগ দেখেছে তারা জানে, যদি কেউ পুরনো ব্লগ না দেখে থাকো গিয়ে দেখো, আমার ম্যাক্সিমাম ব্লগ কিন্তু SP125-এ আছে। রিসেন্টলি আমি, শুধু আমি বলবো না, রিসেন্টলি আমি আর পূজা পয়সা জমিয়ে, সেটাও অনেক দিনের, মানে এই একটা ঘুরতে আসার মতনই, অনেক বছর ধরে পয়সা জমিয়ে একটা হোন্ডা CB350 RS কিনতে পেরেছি। সেটা আলাদা অ্যাচিভমেন্ট। সেটা যদি বাদ দিয়ে আমি যদি বলি, আমার ম্যাক্সিমাম ব্লগ কিন্তু SP125-এই আছে। ইভেন SP125 আমার এই বাইকটাই একমাত্র বাইক, হয়তো ইউটিউবে দেখলে দেখতে পারো, যেটা নিয়ে আমি ফার্স্ট নর্থ সিকিম করেছিলাম। মানে ফার্স্ট SP125 আমি একমাত্র নিয়ে গিয়ে নর্থ সিকিম করেছিলাম। এটা আমি নিজের মানে বড়াই করছি না, এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, কারণ এটা এইগুলো আমার কাছে একটা ইমোশনাল ব্যাপার। ঠিক তেমনই যখন তোমরা এই ব্লগটা দেখবে, সেই সময় দেখো স্পিতি SP125 নিয়ে কজন এসছে, আশা করি রিলেট করতে পারবে। তো সেই জন্য এই বাইকটা কিন্তু আমার কাছে একটা ইমোশন, আর সেই জন্যই আমি বাইকটাকে কিন্তু ভীষণ যত্ন করি। ইভেন এই বাইকটা, আমি সব বাইকটাগুলোকেই যত্ন করি, কারণ বাইক জিনিসটা আমার কাছে খুব ইমোশন এই কারণেই বললাম। আমি যখন ছোটোবেলায় বাবাকে বলেছিলাম, জানি না বলাটা উচিত হবে কিনা, এটা একটা আমার অনেক ছোটোবেলার একটা খুব বাজে এক্সপিরিয়েন্স। বাড়িতে যখন বললাম যে আমাকে একটু বাইকটা শেখাবে, তখন আমাকে ঠিক এটা শুনতে হয়েছিল, না তোকে বাইক শেখাবো না। কেন? কারণ তোকে বাইক শেখালে বেশি পয়সা আমার তেলের পিছনে চলে যাবে। ঠিক সেই দিনকেই মানে আমি নিজের প্রতি প্রতিজ্ঞা করেছিলাম, যদি বাইক শিখি মানে কিনি, নিজে কিনে, মানে যদি বাইক চালাই নিজে কিনে শিখে তারপর চালাবো, আদারওয়াইজ আমি অন্যের বাইকে হাত পর্যন্ত দেবো না। ইভেন সেটাই, আমি যেদিনকে বাইক কিনতেও গেছি, বাইকটা যে শোরুম থেকে আমি নামাবো সেইটুকুনি আমার কাছে এক্সপিরিয়েন্স নেই, যে বাইকটাকে কীভাবে শোরুম থেকে নামাবো, কারণ আমি ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, একটা বন্ধুকে নিয়ে গিয়েছিলাম, ভাই একটু বাইকটাকে নামিয়ে দেবে, বা আমাকে একটু বাইকটা পুজো করার সময়টুকুনি যেটুকুনি আমাকে 5 মিনিট একটু শিখিয়ে দেবে, নিজের বাইক, অন্যের বাইক নয়। তা সে বলেছিল হ্যাঁ দেবো। তো বাইক কেনা থেকে মন্দিরে যাওয়া পর্যন্ত কিলোমিটার ছিল 2 কিলোমিটারের রাস্তা। ওই 2 কিলোমিটার আমি শুধু বলেছিলাম আমাকে ক্লাচের সাথে, মানে আমাদের যেহেতু বাইকে বাঁ হাতে ক্লাচ থাকে, ডান হাতে অ্যাক্সিলেটর থাকে, সেই কম্বিনেশনটা আমাকে শুধু দেখিয়ে দাও। কারণ আমার সাইকেলে হাত পাকা, আমার সাইকেলে কোনো ব্যালেন্স, কোনো অসুবিধা হয় না। বিগত আমি 15-16 বছর ধরে সাইকেল চালিয়েছি, তো সেই ব্যালেন্সটা আমি কাজে লাগিয়ে কিন্তু বাইক চালানো শিখেছি, সত্যি কথা বলতে গেলে। আর ওর থেকে শুধুমাত্র আমি শিখে নিয়েছিলাম কিভাবে মানে ক্লাচের সাথে থ্রটেলটা দিতে হয়, এইটুকুনি শিখে আমি ওই 5 মিনিটের থেকে 10 মিনিটের বাইক শেখার পর আমি সেই বাইক নিজে ড্রাইভ করে বাড়িতে নিয়ে এসেছি। এটা বেশি দিনের কথা বললাম না, আমি 2021 সালে 1 জানুয়ারি বাইক কিনেছি, আর এটা চলছে 2024। আমার বাইকের বয়স 3 বছর, আর আমি চালানো শিখেওছি 3 বছর। কিন্তু লাস্ট 2 বছরে আমি যা যা জায়গায় ঘুরে নিয়েছি, এটুকুনি হলফ করে বলতে পারি নতুন বাইক চালানো শিখে কেউ অতটা সাহস করতে পারে না। আমি সাহস করেছি একটাই কারণে, কারণ আমার সেই কনফিডেন্সটা ছিল আমি পারবো। সেম যারা নতুন রাইডার আছো তাদেরকে বলবো নিজের মধ্যে কনফিডেন্সটা জোগাও, দেখবে তোমরাও পারবে। আর বাইকের প্রতি একটু ভালোবাসা রাখো। ভালোবাসা মিন্স বাইকটাকে যত্ন করো, ঠিকঠাক সময় সার্ভিস করাও, সব কিছু। আর যখন বাইক নিয়ে বেরোবে কখনো পরের ভরসায় বেরিও না, নিজে টুকটাক কাজ জানো। নিজে টুকটাক কাজ মানে ধরো ক্লাচ কেবিল ছিঁড়ে গেছে, এই আমি এখন যে জায়গাটায় আছি, এখন যদি আমার ক্লাচ কেবিল ছিঁড়ে যায়, ক্লাচ কেবিল ছিঁড়ে গেলে কিন্তু আমার কাছে কোনো মেকানিক নেই। বিগত মানে আগে 1-150 কিলোমিটারে কোনো মেকানিক নেই, পিছনেও কিন্তু সেম, কোনো মেকানিক নেই। তো
সেই জায়গা থেকে তোমার কাছে যদি ক্লাচ কেবিল থাকে ক্যারি করো, বা সেটা যদি লাগানো জানো, তোমার কিন্তু এটা 10 মিনিটের সলিউশন। সেকেন্ড, মোবিল চেঞ্জ করা। বাইকে মোবিল কী করে চেঞ্জ করে? সিম্পল জিনিস, তোমার বাইক সার্ভিস সেন্টারে যখন নিয়ে যাও ফার্স্ট 3টে সার্ভিস, তারা মোবিল চেঞ্জ করে। সিম্পল, তুমি দেখে নাও, মোবিল চেঞ্জ করা এমন কিছু ইস্যু নয়, ওটাও কিন্তু 10 থেকে 15 মিনিটের কাজ। এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু শিখে রাখো। আর যদি বলো ব্রেক অ্যাডজাস্টমেন্ট, অনেক সময় বাইকে লং ড্রাইভে গেলে ব্রেক মারতে মারতে ব্রেকটা একটু লুজ হয়ে যায়, সেগুলো অ্যাডজাস্ট করা, চেন লিউপ করা, খুব ইজি। এইগুলো কিন্তু একটা ট্রিপে গেলে তোমাকে শিখে রাখতে হবে, বা রাখাটা জরুরি। যদি রাখো, তোমার নিজের সলিউশন কিছু নিজেই করতে পারবে। আর নিজের বাইকের ছোটোখাটো টুলস ক্যারি করো, বেশি দাম নয় কিন্তু। আমি ছোটোখাটো টুলস ক্যারি করি, যেমন মোবিল চেঞ্জ করার জন্য ড্রেন নাটটা খোলা। আমার SP125-এ আমি যখনই মোবিল চেঞ্জ করি, মোবিল ফিল্টারটা চেঞ্জ করি, সেই মোবিল ফিল্টারটা শুধু 2টো নাট আছে, ওই 2টো নাট খোলা। এইগুলো কিন্তু ছোটোখাটো টুলস রাখো। মার্কেটে এমন কিছু দাম না, 50-60 টাকা করে টুলস পাওয়াই যায়। যদি ভালো কোয়ালিটির চাও সেটা আলাদা ব্যাপার, বাট বেসিক কিন্তু এই টুলসগুলো পাওয়া যায়, এগুলো ক্যারি করো। যারা কিন্তু একটু এক্সপিরিয়েন্স রাইডার আছে তারা কিন্তু অলরেডি এগুলো ক্যারি করে, বাট তারা কিন্তু সবসময় বলবে না এগুলো আমরা ক্যারি করি। বাট আমি বলছি তোমরা এগুলো ক্যারি করো, তোমাদের রাস্তায় অনেক সুবিধা হবে। আমার এই ট্রিপেতেই আমি আসার সময় বাদবাকি বাইকে তো সমস্ত কাজ করিয়েছিলাম, প্লাস আমি এক্সট্রা মোবিল, তারপর কি বলে ক্লাচ সুইচ, ক্লাচ লিভার, কারণ বাইক পড়ে গেলে ক্লাচ লিভার যদি ভেঙে যায় খুব অসুবিধা। ব্রেক লিভার ভেঙে গেলে পুরোটা ভাঙে না, প্লাস ব্রেক লিভার যদি ভেঙেও যায়, তুমি একটা ব্রেক দিয়ে কাজ চালিয়ে কোনো রকমের গাড়ি চালাতে পারবে। বাট ক্লাচ লিভার যদি ভেঙে যায়, ক্লাচ তুমি চেঞ্জ করতে পারবে না। এটা কিন্তু একটা বড় ইস্যু। সেই জন্য এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রেখে কিন্তু মানে বাইকের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে এইগুলো কিন্তু তোমাকে রাখতে হবে, তাতে তোমার নিজেরও খরচাও বাঁচবে অনেক, প্লাস তুমি কিন্তু ইজিলি রাইড করে কমপ্লিট করতে পারবে। হয়তো এগুলো শুনতে বোরিং লাগবে, কিন্তু একবার যদি এগুলো অ্যারেঞ্জ করে নাও না, তোমার অনেক দিন চলে যাবে এটা, কারণ এই টুলসগুলো কিন্তু সহজে খারাপ হয় না। তো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গিউ মামি। তো গিউ মামিটা ফার্স্ট ভিজিট করব। আর গিউ মামিটা ভিজিট করার বহুদিনের ইচ্ছাও ছিল, কারণ মামি অ্যাকচুয়ালি আমি কখনো দেখিনি, মানে ফেস টু ফেস সামনে কখনো দেখিনি। শুনেছি তো ঠিক আছে, মিশরের অনেক মানুষকে এরকম মামি করে রাখা হতো, বাট সামনে কীভাবে ওটাকে দেখতে লাগে সেটা কখনো এক্সপিরিয়েন্স করিনি। তো এখানে গিয়ে সেটা এক্সপিরিয়েন্স করব, আর জায়গাটা একবার ভিজিট করব, খুব ভালো নাকি জায়গাটা। তো আপাতত ওইখানটা যাই। এখানটার ডিস্টেন্স বলছে 18 কিলোমিটার, মোটামুটি এখনও 40 মিনিট টাইম লাগবে বলছে। তো ঠিক আছে, তাছাড়া পিছনে ওরা আসেও নি, ওই মোড়ের মাথাটা গিয়ে একটু দাঁড়াতে হবে, নাহলে আবার রাস্তা ভুলে গেলে আবার মুশকিল হয়ে যাবে, কারণ এখানে সব জায়গায় কিন্তু টাওয়ার থাকে না। আর টাওয়ারের যদি কথা বলি, এয়ারটেল আর জিও আপাতত ঠিকঠাকই চলছে। আপ টু নাকো পর্যন্ত আমরা এয়ারটেল জিও একদম স্মুথলি পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। দেখা যাক এদিকে যেতে যেতে কোন কোন টাওয়ার ভালো পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সেই মতো তাহলে তোমাদের একটা আইডিয়া থাকবে। আমি একটা সাইড বাই সাইড বিএসএনএল সিম এনেছিলাম, যদি লাগে তো রিচার্জ করে নেব, তো সেটাও তাহলে ইনফর্ম করে দেবো। তো এইসব ইনফরমেশনের জন্য বলবো ব্লগটাকে লাইক করে সঙ্গে থাকো, আর স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা যখন নেক্সট টাইম রাইড করবে তোমাদেরও কিন্তু অনেকগুলো ইনফরমেশন কাজে লেগে যাবে। তো স্পিতি ঢোকার আগে একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্টে তোমাকে ডিটেলস দিতে হবে। মানে এটা হচ্ছে 3 নম্বর চেকপোস্ট, আর চেকপোস্টে এখানে ডেভেলপমেন্ট রিলেটেড খরচা বাবদ 100 টাকা করে নেয় বাইকের। আচ্ছা, মনেস্ট্রিটা ওই সামনে যে গেটটা দেখা যাচ্ছে, ওই গেটের ওদিক দিয়ে সোজা যেতে হবে, আর কাজা হচ্ছে এদিকে। তো আমরা ফার্স্টে ওদিকে সোজা দেখে আসবো, দেন রিটার্ন এই জাস্ট ওই পাশের পাহাড়ের ওই রাস্তাটা দিয়ে চলে যাব। তো আপাতত দেখি সোজা যাওয়া যাক। এখান থেকে আর মনেস্ট্রি বলছে 9.5 কিলোমিটার, ওই 9 কিলোমিটারই ধরলাম। তো দেখা যাক। এই যে অ্যাকচুয়ালি এইটা দেখতেই যাচ্ছি,
এই এখান থেকে এই বাঁ দিকে চলে যাচ্ছে কাজা, ডান দিকে চলে যাচ্ছে মনেস্ট্রি। তো আমরা ফার্স্টে ডান দিক নিয়ে নিলাম। এখান থেকে আর 9.3 কিলোমিটার এক্স্যাক্ট লোকেশন। তো চলো যাওয়া যাক, একদম আসছি তোমাদের সাথে একদম মনেস্ট্রির সামনে গিয়ে। সামনে ভিউটা দেখো, পাহাড় একদিকে ল্যান্ডস্কেপ হচ্ছে বরফে ভর্তি, আর একদিকে পুরো নর্মাল। চলো আপাতত মনেস্ট্রিটা দেখে নি। সামনের পাহাড়টা কিন্তু সেই লাগছে, বিশেষ করে ওইখানটা পুরো বরফে কিন্তু একদম ভর্তি। আর এই মনেস্ট্রিটা মনে হচ্ছে তৈরি হয়ে গেছে, কিছুদিন আগে শুনেছিলাম রেনোভেশনের কাজ হচ্ছিল। ঠিক আছে চলো আগে দেখে নিই ভেতরে। তো আমরা এখন চলে এসেছি গিউ মনেস্ট্রিতে, আর পিছনে আছে মনেস্ট্রিটা, আর মামিটা ওই সাইডটায় রাখা আছে, ওটাতে যাবো একটু পরে। আর তার আগে দেখিয়ে দিই পিছনের ভিউটা কী হবে। পিছনের ভিউটা দেখো জাস্ট, ওইদিকে দেখেছো বড় বরফে ভর্তি, আর এই পাশেগুলো কিন্তু পুরো তিব্বতের পাহাড়। অসাধারণ লাগছে, অসাধারণ। আর রাস্তাটাও সেরকম খতরনাক রাস্তা ছিল কিন্তু, কারণ খতরনাক রাস্তা ইন দ্য সেন্স প্রচণ্ড অফরোড আর প্রচণ্ড স্টিফ। তো কম সিসির বাইক একটু সাবধানে আনতে হবে। এই যা বাদ বাকি খুবই ভালো, এনজয় করতে করতে এলাম। অনেক রাস্তাটা পাকাই হচ্ছে, সামনের দিকে একটু অফরোড আছে, বাদ বাকি তো ঠিকই আছে। তো চলো ফার্স্টে দেখি ভেতরে যাওয়া যাক, দেন মামিটা দেখবো। Gautama, he was attempting to cross a small river which was known as Niranjana. Suddenly he realized the pointlessness of everything that he's been doing. All this physical torture that he's been doing with himself. Suddenly he realized everything that he's looking for is right here. He's been desperately trying to go towards truth. Suddenly he realized there is no going towards truth. If you just open up, it's right here. এখন মনেস্ট্রির ওপরটা এসছি, এত সুন্দর ভিউ। এটা বন্ধ, এটা ওঠ না। চলো সামনের দিকটা দেখাচ্ছি। এই সামনে যে ছোট একটা ভিলেজ আছে, সেটা মনেস্ট্রির ছাদ থেকে কত সুন্দর লাগছে। দেখো শুধু একবার, ওইখানে ভিলেজটা আছে। আর আমরা ওই দিক দিয়েই কিন্তু এসছি, ওদিক দিয়েই যেতে হবে। হ্যাঁ, ভিলেজটার নাম হচ্ছে গিউ ভিলেজ, আর ভিলেজের নাম অনুযায়ী কিন্তু এই মনেস্ট্রিটার নামকরণ হয়েছে। তো আমাদের গিউ মনেস্ট্রি দেখা হয়ে গেল। এখন আমরা যাব আমাদের নেক্সট স্টপেজে। নেক্সট স্টপেজ কোথায় হবে চলো যেতে যেতে তোমাদের শেয়ার করছি। আপাতত এদিকে ওয়েদারটা দেখছি মেঘ হয়ে গেছে, তো তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, নাহলে হয়ে যাবে বৃষ্টি শুরু। যেদিকে যাবো ওদিকে কাঁসার দিকে বৃষ্টি নেই, কিন্তু এদিকটা বৃষ্টি আছে এখন, ওই জন্য তাড়াতাড়ি একটু বেরোই, নাহলে পুরো ভিজে যাবো। কারণ আজ জুতো ফুতো রাবারের জুতো পরিনি, ভিজে গেলে চাপ হয়ে যাবে।
তো আমরা এখন রিটার্ন চলে এসেছি। এদিক থেকে আমরা এসেছিলাম, ডান দিকে ঢুকেছিলাম, এখন সোজা চলে যাব কাজার দিকে। তো এদিকে তো আবার ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। বৃষ্টি না আসলেই হলো, আশা করি বৃষ্টি আসবে না, যে ওয়েদার ফোরকাস্টটা সেটা দেখাও নি ওইদিকে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যদি নয়েস একটু আসে তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ভীষণ রকম হাওয়া, ভীষণ রকম। তো আমরা এখন এসে পড়েছি, এসে পৌঁছেছি তাবো কেভ। মনেস্ট্রির ওখানে গিয়েছিলাম, মনেস্ট্রিটা বন্ধ, তাই ওখানে আর দাঁড়াইনি, ডাইরেক্ট কেভটা দেখতে এসেছি। তো এখন যাই ওপরে, ওপরে চড়াই দেখেই তো মাথা খারাপ হচ্ছে। সারাদিন আজকে শুধু চড়াই চড়ে যাচ্ছি, আর কোনো কাজ নেই। বাট হ্যাঁ, চড়াই চড়ে ভালো ভালো ভিউ পাচ্ছি, এটাও একটা ব্যাপার। তো চলো ঠিক আছে, আপাতত ওপরে যাওয়া যাক। সারাদিনে মোটামুটি 5 কিলো ভুঁড়ি কমে যাবে এরমভাবে যা উঠছি, দম বেরিয়ে যাচ্ছে, মোটামুটি দম বেরিয়ে গেছে। এখানে আসলে অনেকগুলোই কেভ আছে, তার মাঝখানে আমার পিছনে তো অনেকগুলো আছে ছোটো ছোটো, আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বড় কেভ। তো এইটার মোটামুটি 3 দিক ফাঁকা, আর এই লোকেশানে উঠে মোটামুটি যা পুরো তাঁবুটাকে দেখা যাচ্ছে। আর ওইদিকে দূরে যেখানটা মেঘ আছে ওইখানটা পাহাড়ে বরফও জমে আছে, আর এইখানে একজন দৌড়ে উঠলো, নিয়ে রাইডিং জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলেছে। আর একজন আমাদের পিলিয়ন আলটিমেট এসে পৌঁছেছে কেভে। কেভ দেখে এখন আমরা বেরোলাম, এখন সোজা যাব আমরা ধনকর মনেস্ট্রি আর দেন ধনকর লেক। এই দুটো দেখে আজকের মতো আমরা কাজাতে স্টে করে যাব, আর বাদ বাকি তো কাজা সাইট সিন পরের দিন হবে। পরের দিন মানে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আপাতত এখন চলো ধনকরটা আজকে ভিজিট করব। মোটামুটি টাইম হয়ে গেল 4:06, আমাদের ধনকর পৌঁছাতে লাগবে 1 ঘন্টা, 1 ঘন্টা 3 মিনিট দেখাচ্ছে। এইখানের ল্যান্ডস্কেপটা দেখো, অসাধারণ লাগছে, মনে হচ্ছে বহু পুরনো সভ্যতার ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে যাচ্ছি। সিরিয়াসলি, মানে স্পিতিতে প্রকৃতির যে এত বৈচিত্র্য আছে, মানে এত সুন্দর করে, মানে এমন মনে হচ্ছে যেন আমাদের জন্যই প্রকৃতি সাজিয়ে রেখেছে, আর বলছে আসো দেখো আমাকে। অসম্ভব সুন্দর। এক্ষুনি ছিল পুরো একদম রুক্ষ মরুভূমির মতো ল্যান্ডস্কেপ, এক্ষুনি দেখো বাঁদিকে পুরো গ্রিনারি চলে এলো, আবার পুরো ডেজার্ট পাহাড় শুরু হয়ে গেল, সঙ্গে অফ রোড। মানে সব রকমের এক্সপিরিয়েন্স তোমরা এই রাস্তাটায় পেয়ে যাবে। এছাড়া তো এখনো চন্দ্রতাল লেক তো বাকি আছে, অফ রোডের বাবা। এই রাস্তাটা কিন্তু পাথর পড়ে, দেখো দেখেছো, চোখের সামনে পাথর পড়ছে। সামনের পাহাড়টা শুধু দেখো, পড়ন্ত রোদে পুরো একদম হলুদ হয়ে আছে, আর এমনি নীল আকাশের সাথে সাদা মেঘগুলো যেন পেঁচার তুলোর মতো লাগছে। এত অসাধারণ ভিউ না, এই ভিউগুলো দেখতে দেখতে কখন যে দিন গড়িয়ে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না। অসম্ভব সুন্দর ভিউ, অসম্ভব। কাজা এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে, এইখানেই আছে, আর তার সাথে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, ওফ, জাস্ট ভাবা যাচ্ছে না। মানে এখন ভাবছি ভাগ্যিস আমি সেই দিনকে ডিসিশন নিয়েছিলাম যে স্পিতি যাওয়া হবে। এখানে আমি বলবো না, আমি কথাটা বললে ঠিকঠাক হবে না, আমরা, কারণ এই ডিসিশনটার ক্ষেত্রে 60% to 70% সাপোর্ট মেন্টালি ফিজিক্যালি সমস্ত কিছু আছে পূজার। তো
এখন সত্যি কথা বলতে মানে নিজেকে প্লাস ওকে দুজনকেই থ্যাঙ্কস দিতে ইচ্ছা করছে যে ভাগ্যিস আমরা সেদিনকে ডিসিশন নিয়েছিলাম, হ্যাঁ এবার আমাদের নর্থ বেঙ্গল থেকে বেরিয়ে নর্থ ইন্ডিয়া ঘুরতে হবে। তার মধ্যে যেটা আমাদের বাজেটের মধ্যে করতে পারবো সেটা হচ্ছে স্পিতি, কিন্নর, স্পিতি, এই জায়গাগুলো। তো সেই 4-5 মাস আগেকার ডিসিশনটা নেওয়ার পর যে এই যে আজকে ঘুরতে এসেছি না, এটা হচ্ছে একটা নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন যে সেদিনকে ডিসিশনটা যে আমরা ভুল নিয়ে নিই সেইটা হচ্ছে এখন বুঝতে পারছি। ভাগ্যিস সেদিনকে ডিসিশনটা নিয়েছিলাম। তবে আমাদের ইন্ডিয়াতে এত কিছু যে দেখার আছে তার মধ্যে সবথেকে ভালো জিনিস মানে ভালো জিনিসের মধ্যে কিছু জিনিস স্পিতিতেও আছে, সেইগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছি। শুধু আজকে থেকে না, যেদিন থেকে আমরা জার্নি স্টার্ট করেছি, মানে প্রথম দিন বারাণসী, সেকেন্ড দিন মানে এইভাবে আগ্রা, এইভাবে আস্তে আস্তে মানে এখন বলতে গেলে কথা হারিয়ে যাচ্ছে মানে এতটাই এক্সাইটেড হয়ে আছি। তো কাজাতে আপাতত আজকে আমরা স্টে করব, আর কালকে কাজার সাইট সিনগুলো করব। তো দেখা যাক। বাপ্পা আগেই চলে গেছে কারণ ওর পেট্রোলের একটু সমস্যা হচ্ছে। সমস্যা মিন্স ওর নাকোতে আমরা পেট্রোল পাইনি। ইভেন পার্সোনালি কেউ সেলও করে না, মানে যে আমরা ব্ল্যাকে কিনবো সেরকম কোনো অপশান নেই। তো এই একটা মানে ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। ও যদি আগেই নিয়ে নিত পেট্রোলটা তো তাহলে একটা বেটার হতো। অবশ্য কী করে জানবো এই জিনিসটা, আমাদের দুজনের কাছেই ডেস্টিনেশনগুলো একদম নতুন, তো আমরা জানিও না কোথায় কোথায় পেট্রোল পাম্প আছে। তো ওই জন্য একটু ভয় আছে, ওই জন্য কোথাও সেরকম এক্সট্রা যায়নি, ডাইরেক্ট কাজাতে চলে গেছে। আমিও মোটামুটি 2.5 কিলোমিটার বাকি আছে, 6 মিনিট দেখাচ্ছে। আর তার সাথে এত সুন্দর ভিউ যদি তোমাদের ভালো লাগে প্লাস ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্পে চলে এসেছি, কাজা। আর এখানে এখন করবো ফুল ট্যাঙ্ক। আমরা চলে এসেছি কাজাতে হোমস্টেতে। আচ্ছা, হোমস্টের ভিউটা আমি কাল সকালে দেবো, কেননা পিছনে যা দেখছো হোমস্টেটা বেসিক্যালি আমি পেট্রোল পাম্পে এসে যখন পেট্রোল ভরলাম তো র্যান্ডামলি আমি বুক করেছি, ঠিক আছে। নর্মাল অনলাইনের ভাড়া 2000 টাকা দেখাচ্ছিল, তো আমি ফোন করলাম, আমাকে বললো 1000 টাকা পার হেড ইনক্লুডিং ব্রেকফাস্ট ডিনার। আর কন্ডিশন একটাই, 3টে রুম আছে, 2টো টয়লেট আছে। তো আমরা যেহেতু অফ সিজনে এসেছি তো 2টো টয়লেট আমরা ইউজ করতে পারবো, আদার্স কোনো গেস্ট নেই, পুরো হোমস্টেতে আমরা একাই। হোমস্টের ভিউ প্লাস রুমের ডেকোরেশন কালকে সকালে দেখো। তো ব্লগটা এখন শেষ করছি না, ব্লগটা শেষ করবো কালকে, চলো দেখতে থাকো। আমরা চলে এসেছি নেক্সট ডে অ্যান্ড ফার্স্টে সবাইকে জানাই গুড মর্নিং। চলো তোমাদের হোমস্টের জাস্ট ভিউটা দেখিয়ে দিই। আমরা কালকে এসেছি সোনাম হোমস্টেতে। এটাও জাস্ট ওই পেট্রোল পাম্পে বসে র্যান্ডামলি বুক করেছিলাম, 1000 রুপিস পার হেড ইনক্লুডিং ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট নিয়েছিল। তো চলো হোমস্টেতে আসার পর যে হোমস্টের যে লুকটা দেখলাম সেটা সত্যিই খুব ভালো। মানে এরকম হোমস্টে আমি আজকে ফার্স্ট টাইম এলাম, একদম লিটারেলি বলছি ফার্স্ট টাইম দেখলামও, ফার্স্ট টাইম। চলো কেন দেখলাম ফার্স্ট টাইম সেটা ফার্স্টে দেখাই। আমার পিছনে তো ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি এসেছি এই সিঁড়িটা দিয়ে উঠে এসেছি, বাইকটা এই দিকটা পার্কিং আছে হোমস্টের বাইরেটায়। তো ওখানে ওপেন পার্কিং আছে, বাইক গাড়ি যা নিয়ে আসবে ওখানে পার্কিং হয়ে যাবে, বড় স্পেস আছে। উঠে এসে ঠিক এই রকম মানে চারপাশটা যদি দেখাই পুরো একদম ট্রান্সপারেন্ট, ইভেন ছাদ পর্যন্ত ট্রান্সপারেন্ট আছে। আর আমরা যে রুমটা আছি সেটা আসছি, তার আগে বলতে আমরা রুমটা যেটা আছি সেটা কিন্তু ওয়াশরুম অ্যাটাচ না, কমন ওয়াশরুম আছে। অ্যাটাচ ওয়াশরুম ওয়ালা রুম হচ্ছে এইটা, এর বাইরে একটা রুম আছে সেটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম ওয়ালা রুম। আর তুমি এখান থেকে যেদিকেই দেখবে সেদিকেই কিন্তু ভিউ। এখানে
আমাদের রুমের জন্য দুটো ওয়াশরুম দিয়ে দিয়েছে, ওয়াশরুমগুলো যথেষ্ট ক্লিয়ার, গিজার ফিজার সবই আছে। এটাতে তফাতের মধ্যে এটা যে বাংলা টয়লেট আছে, এটাতে ইংলিশ টয়লেট আছে। এখানে একটা বেসিন দিয়েছে, আর তুমি হাত মুখ ধুতে ধুতে পাহাড়ের এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে তুমি হাত মুখ ধোও, কোনো ব্যাপার নেই। চলো এখন ঘরে যাই, দেখা যাক ঘরটা কীরকম দিয়েছে। আমাদের লাগেজ জুতো ফুতো রাখার জন্য এখানে সেলফ রাখাই আছে, এখানে আমরা কিছু লাগেজ রেখেছি, বাদ বাকি লাগেজ ভেতরে নিয়ে গেছি যেটুকুনি লাগবে। তো ফার্স্ট অফ অল এখানে পুরো দেওয়ালগুলো কিন্তু কাঠের। এটা হচ্ছে ফার্স্ট। 3টে রুম আছে, একটা লেফট সাইডে, একটা রাইট সাইডে, আর একটা মিডলে। এই 3টে রুমের জন্য এখানে 2টো ওয়াশরুম দেওয়া আছে। তো এটাতে বাপ্পা আছে, আর এটাতে আমরা আছি। তো আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, দেখো ঢুকে কি সুন্দর রুমটা। ঢুকে এখানে একটা বড় বেড আছে, যেখানে দুজন আরামসে শুতে পারবে। এখানে বসে খাওয়ার জন্য একটা স্পেস করা আছে, গদি দেওয়া খাওয়ার জায়গা। অলরেডি এটা নোংরা করে দিয়েছি, কারণ এত অতিরিক্ত টাওয়েল মানে শীতে ঢাকা দেওয়া জিনিস ছিল যে সেগুলো দরকার হয়নি, আমরা এখানেই ডাম্প করে দিয়েছি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা ওনাদের নিচে যে এখানে যে উঠোন থাকে, ওই উঠোনে এই উঠোন আছে নিচে যে উনুন থাকে, এই জিনিসটা উনুনের সাথে যে পাইপটা লাগানো থাকে সেই পাইপটা। তো শীতকালে কি হয়, ওরা নিজের নিচে উনুন জ্বালায়, আর এই পাইপের সাহায্যে কিন্তু ওপরের ঘরগুলো গরম থাকে। এটা একটা সিস্টেম করা আছে। আর এখানে একটা বড় জানালা দেওয়া আছে, জানালা দিয়ে দেখো বাইরের কিন্তু ভালো রকম ভিউ পাওয়া যায়। আর এদিকে যদি আসি, এই জঙ্গলি এখানে একটা জঙ্গলি দাঁড়িয়ে এখন ভিউ দেখছে, সবেমাত্র মুখ টুক ধুয়ে এসছে। কালকে অত সুন্দর জায়গাতে এসে এর নাকি ঘুম হয়নি। আচ্ছা এবার ফিরে আসি, এখানে দেখো এইখানটা স্পিতি নদী দেখা যাচ্ছে, পুরোটা এখান দিয়ে পুরো স্পিতি নদী চলে গেছে। এটা সামনে একটা বিশাল বড় পাহাড়। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কালকে যেটা আমরা দেখেছি, পুরো এইখান দিয়ে একদম মিল্কি ওয়ে দেখা যায়, পুরো খালি চোখে তোমরা দেখতে পাবে। আমাদের মোবাইলে ক্যামেরা অতটা ভালো না, তাই আমরা মোটামুটি একটা ছোটো ভিডিও না বলবো, ছোটো একটা ছবি তুলতে পেরেছি। তা মিল্কি অতটা বোঝা যাচ্ছে না, মোবাইলে ক্যামেরা ধরা পড়বে না, ওটা একমাত্র ডিএসএলআর ছাড়া সম্ভব না। কালকে বহু ট্রাই করেছি, গোপ্রোর ক্যামেরা দিয়ে টাইম ল্যাপস, মোবাইলের দিয়েও টাইম বসিয়ে, কিন্তু ওঠেনি। বাট খালি চোখে সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছিলো, কালকে আকাশ ক্লিয়ার ছিল। তো ঠিক আছে, চলো এই ব্লগটা এইখানেই জাস্ট শেষ করবো বলে ওয়েট করেছিলাম, রুমটা দেখাবো বলে। আর বাদবাকি তো কী বলবো, প্রকৃতিকে এনজয় করতে করতে মানে ভুলেই যাচ্ছি কখন কটা বাজে। এখন মোটামুটি বেজে গেছে 8টা সকাল, তো বেরোতে হবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, আর নেক্সট ব্লগ শুরু হবে এখান থেকেই। তার জন্য জুড়ে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। তো চলো, টিল দেন, বাই।